গতকালকে ভুটানের বিপক্ষে হামজা যে গোলটা করলো সেই গোলটাকে আমার মনে হচ্ছে যে আমাদের এই সমকালীন আধুনিক যে ফুটবল, এই ফুটবলের একটা প্রতীকী দৃশ্য। কিরকম প্রতীকী দৃশ্য দেখেন, জামাল ভুঁইয়া কর্নার কিক নিলে সেই কর্নার কিকে মাথা ছুঁয়ে হেড করে গোল করলেন হামজা। মানে জামাল ভুঁইয়ার পা থেকে জিনিসটা হামজার কাছে পৌঁছালো। অনেকটা বলা চলে যে জামাল ভুঁইয়া একটা মশাল তুলে দিলেন হামজার হাতে। আজকে বাংলাদেশের ফুটবলে যে একটা জোয়ার তৈরি হয়েছে, নিশ্চয়ই সেজন্য মূল কৃতিত্বের দাবিদার হামজা। হামজাই তো এখন মশালটা ধরে আছেন। হামজার পাশে দাঁড়ায় আছে সমিত সোম, দুদিন পরে ওখানে এসে দাঁড়াবে কিউবা মিশেল, তার পাশে বাচ্চা বাচ্চা কতগুলো ছেলে পেলে, যে ফাহমিদুল আছে, আরো অনেকে আছে। কিন্তু আমরা একজন মানুষের কথা যেন কোনোভাবে ভুলে না যাই। গত 10 বছরেরও বেশি সময় ধরে এই লোকটা ডেনমার্ক থেকে এসে আমাদের বাংলাদেশের ছেলে, কিন্তু জন্ম বড় হওয়ার ডেনমার্কে, সেখান থেকে এসে যে প্রবল প্রতিকূলতা, শারীরিক মানসিক সবকিছু মিলায় সহ্য করে সে বাংলাদেশের মশালটা ধরে রাখছিল। ইভেন বাংলাদেশ অলমোস্ট 2 বছরের জন্য ফুটবল থেকে ছিটকে যাওয়ার পরে বাংলাদেশ যে আজকে এই জায়গায় আসার স্বপ্নটা দেখতে পাইছে, এটার কারণ আমাদের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। এই জামাল ভুঁইয়াকে আমাদের ভুলে যাওয়া চলবে না। এবং সেই জামাল ভুঁইয়াই মনে হলো যে এতকাল ধরে, এই 10 বছর 15 বছর ধরে আমি মশালটা ধরেছিলাম। এককালে সালাউদ্দিন, সালাম মুর্শেদি থেকে শুরু করে মনে মুন্না, কায়সার হামিদরা যে মশাল জ্বালাইছিলেন, সেটা তো মাঝখানে ফু দিয়ে নিভাইয়া দিয়েছেন সেই সালাউদ্দিনরা বা সেই সুলতান ভাইরা। সেই মশালটা আবার জ্বালানোর কাজটা কিন্তু জামাল করছিলেন। এখন হামজাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী স্তরে ওই মশালটাকে নিয়ে যাওয়া। এই সময়টা আমাদের খুব জরুরি। খুব জরুরি হচ্ছে জামালকে মনে করা প্রতিটা মুহূর্তে। জামাল হয়তো আর খুব বেশি দিন ন্যাশনাল টিমে খেলবে না। অলরেডি গত বছর খানেক, বছর দেড়েক ধরে 90 মিনিট করে আসছে, খেলতেছে না। সেই জায়গাটা থেকে ইমিডিয়েটলি হয়তো আগামী 1-1.5 বছরের মধ্যে জামালের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। মানে জামাল আর আমাদের ন্যাশনাল টিমে থাকবে না, আমাদের হৃদয়ে তো থাকবে। সেই জায়গা থেকে আমাদের এখন খুব জরুরি হচ্ছে জামালের কথাটা মনে করা, বারবার মনে করা। এটা অতি কথন মনে হলেও বারবার বলা যে জামাল আমাদের কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আসছে এবং কিভাবে নিয়ে আসছে। শরীরে 4টা বুলেট নিয়ে যে লোক হসপিটালে ছিল, কোমায় ছিল 3 দিন ধরে, সেই লোকটা কিভাবে বাংলাদেশের ফ্ল্যাগটা ধরে রাখছিল, সেই জিনিসটা আজকে বলি। জামালের গল্পটা বলি। আমি জানি আপনারা অনেকেই এই গল্প জানেন, তারপরেও আরেকবার একটু বলি। আমি জামালকে সামনাসামনি দেখছি এই জীবনের সম্ভবত 2বার। তার মধ্যে একবার দেখছি একটা কর্পোরেট অনুষ্ঠানে। সেখানে কয়েকজন লোক, আমার হিতাকাঙ্ক্ষী, তারা আমার নিয়ে গিয়ে জামালের সঙ্গে পরিচয় করায় দিলেন যে জামাল, এই হচ্ছে দেবব্রত দা, উনি কিন্তু বড় লেখক। তো জামাল কি বুঝলো জানি না, এক পর্যায়ে উনি বললেন যে সে মাশরাফিরে নিয়ে বই লিখছে। যেটা ইদানিং আমার যে পরিচয় গত 5-7 বছর ধরে সবকিছু ছাপায়, ওই পরিচয়টাই সব জায়গায় সামনে চলে আসে। তো জামাল খুব অবাক হলো যে মাশরাফি, আমাদের ক্যাপ্টেন মাশরাফিরে নিয়ে বই লিখছেন, তাহলে তো আপনি বড় লেখক। সে অনায়াসে মেনে নিল যে এই ক্ষুদ্র মানুষটা একটা বড় লেখক, এবং সে তার নাম্বার বিনিময় করলো আমাকে, এবং আমাকে বললো যে যে কোনো সময় আমাকে ফোন দেবেন, আমি অ্যাভেলেবেল আছি। যদিও আমি তাকে বলছিলাম যে আমি আপনাকে নিয়েও একটা বই লিখতে চাই। তো সে বললো যে আমি বই লেখার সাবজেক্ট না। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার টুকটাক জামালের সঙ্গে যেটুকু কথা হয়েছে, তার চেয়ে বেশি জামালকে নিয়ে যা পড়ছি, তাতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশে যদি 1-2 জন লোককে নিয়ে বই লেখা হয়, তাহলে তো অবশ্যই মোহাম্মদ রফিক, জামাল ভুঁইয়া, এদের নিয়ে বই লেখা উচিত। যে উচিত কাজটা এখনো করতে পারি নাই, কেউ না কেউ তো করবে। এখন তরুণরা উঠে আসতেছে, কেউ না কেউ করবে। জামালের জীবনটা আমার কাছে থ্রিলার উপন্যাসের মতো মনে হয়। বাকিদের জীবনটা শুধু দেশপ্রেমের গল্প, জীবন যুদ্ধের গল্প। জামালের জীবনটা আমার কাছে থ্রিলার গল্পের মতো মনে হয়। দেখেন, জামালের বাবা মা তারা কিন্তু বাই বর্ন বাংলাদেশি। জামালদের ডেনমার্কে যাওয়াটা শুরু ওর দাদার সময়। ওর দাদার নাম সম্ভবত খুশি ভুইয়া। উনি প্রথম ডেনমার্কে যান আমাদের কিশোরগঞ্জ থেকে। পরে ওনার ছেলে, ছেলে বউ, মানে জামালের বাবা মা, তারাও 60 চলে যায় ডেনমার্কে। ডেনমার্কে গিয়ে ওর বাবা কিন্তু বেশ বড় ব্যবসায়ী, কোপেনহেগেনে বেশ ভালো ব্যবসায়ী। ওনার একটা সুপার মার্কেট আছে। একটা সুপার মার্কেট থাকা নিশ্চয়ই ছেলে খেলার না। এবং জামাল ছোটবেলা থেকে, মানে জামালকে ওর বাবা চাইছিলেন ডাক্তার বানাইতে, ওর মা চাইছিলেন লয়ার বানাইতে, কিন্তু জামাল হবে ফুটবলার। তো একটা জিনিস ঠিক, যে জামাল কিন্তু খুব ভালো পড়াশোনার ছেলে। মানে ওর লাইফও কিন্তু, এডুকেশন লাইফও কিন্তু খুব চমৎকার, একাডেমিক ব্যাকগ্রাউন্ডও চমৎকার। ও এখনো এখনো করে কিনা জানি না, ও ডেনমার্কে একটা বাচ্চাদের স্কুলে, হাই স্কুলে পড়ায়। ও যখন বাংলাদেশে আসছে তখন জানতাম যে ও ওখানে পার্ট টাইম পড়ায় বাচ্চাদের।
এছাড়া ও ইনফরমেশন টেকনোলজিতে একটা ডিগ্রিও করছে অনলাইনে। আর এমনিতে তো ট্র্যাডিশনাল পড়াশোনা করছে, কিন্তু এই বাচ্চার মূল ব্যাপারটা ছিল ফুটবল। ও বাচ্চা থাকতেই কোপেনহেগেনের বড় কোচরা নিশ্চিত হয়ে গেছিলেন যে ডেনমার্কের ভবিষ্যৎ, ডেনমার্কের জন্যই একটা বড় কিছু হইতে যাচ্ছে। আমরা যখন বলি কোনো কন্টেন্টে বা কেউ যখন লেখে যে জামালের সামনে ডেনমার্ক ন্যাশনাল টিমে খেলার হাতছানি ছিল, সেটা অনেকে ঠিক বুঝতে পারেন না যে কথাটা কতটা কথার কথা আর কতটা সত্যি কথা। আমি আজকে আপনাকে বলি যে জামাল ডেনমার্ক ন্যাশনাল টিমে খেলবে এরকম একটা স্রোতেই ছিল। সে কোপেনহেগেন জুনিয়র টিমের অপরিহার্য মেম্বার ছিল এবং কোপেনহেগেন জুনিয়র টিমের হয়ে সে ট্রফিও জিতছে। ওই পর্যায়ে সে তো ডিফেন্সিভ মিডফিল্ডার, তারপরেও সে ওই যুব দলের হয়ে গোল করছে। এবং তখন কোপেনহেগেন যুব দলের এফসি কোপেনহেগেন, যেটার নাম আপনারা জানেন, ইউরোপের টপ 5 লিগের দল ওরা না, স্টিল ইউরোপের খুব গুরুত্বপূর্ণ ক্লাব, এবং ওই ক্লাবের ভবিষ্যৎ মনে করা হচ্ছিল জামালকে। তখন একটা ঘটনা আসলে পুরো গল্পটাকে, ওই যে বললাম যে থ্রিলার গল্প বানায় ফেললো এবং পুরো গল্পটাকে এলোমেলো করে ফেললো। সেটা হচ্ছে একটা গোলাগুলি। ওরা কোপেনহেগেনের যে এলাকাটা থাকতো, ওই এলাকাটা খুব অপরাধ প্রবণ এলাকা, খুব অপরাধ প্রবণ। ইউরোপে এরকম অনেক জায়গা পাবেন, অনেক সিটিতে, যেগুলো একটু ডার্ক সিটি, একটু ডার্ক এরিয়া সব জায়গায়। বিশেষত ইতালিতে এটা আপনি পাবেন, মিলানে পাবেন, যত্রতত্র পাবেন, যে সিটির ওই অংশগুলো সাধারণত কেউ যাইতে চায় না, একটু অন্ধকার এলাকা। মানে ওসব এলাকায় খুব আর্মস চলে, খুব ড্রাগ চলে। তো ওরা ঘটনাচক্রে কোপেনহেগেনের ওরকম একটা অংশেরই বাসিন্দা। তারপরেও ওদের কখনো, জামাল পরে ইন্টারভিউতে বলছে যে ওই ঘটনার আগ পর্যন্ত কখনো এটা ফিল হয় নাই, কখনো অনিরাপদ বোধ করে নাই। লোকে বলে যে সন্ত্রাসী অধ্যুষিত এলাকায় বসবাস করো তোমরা, যে সিটির যে অংশটা বসবাস করো এটা ভালো না, তোমরা এর পাশে চলে আসো। কিন্তু জামালও এটা ফিল করে নাই। জামাল তখন স্কুল থেকে ফিরতেছিল, 16 বা 17 বছর বয়স। 2007 সালের ঘটনা। জামাল স্কুল থেকে ফিরবে, বাসায় যাবে, ব্যাগ রেখে সে মাঠে যাবে প্র্যাকটিস করতে, এই তো তার জীবন। তখনই সে ফায়ারিং এর আওয়াজ পেল, যেটাও তার জন্য নতুন কিছু ছিল না। ওই যে বললাম ওই এলাকায় ফায়ারিং টুকটাক শোনা যায়। তখন কেউ একজন দৌড়ায় এসে বললো যে দ্রুত কোনো একটা গলির ভিতরে ঢুকে যাও বা কোনো একটা জায়গায় ঢুকে যাও, ব্যাপক ফায়ারিং হচ্ছে এবং আজকের ঘটনাটা খুব আনপ্রেসিডেন্টেড। কিন্তু ও খুব একটা পাত্তা দেয় নাই, ও সামনেই আগায় গেছে। সামনে আগায় গেছে মানে একদম সে ক্রস ফায়ারের মধ্যে পড়ে গেছে। দুপাশ থেকে গোলাগুলি হচ্ছে, ওর গায়ে কয়েক সেকেন্ডের ব্যবধানে 4টা বুলেট ঢুকছে, হাঁটুতে, এই হাতে এবং একটা বুকে। বুকেটটা ঢুকছে কয়েক মিলিমিটারের জন্য, হার্ট মিস করছে। এরপর জামালকে হসপিটালে নেওয়া হলো। জামাল সব মিলে 4 মাসের বেশি সময় হসপিটালে ছিল, এর মধ্যে 3 দিন কোমাতে ছিল। মানে ওখান থেকে আর জামাল ফিরবে কিনা কেউ জানতো না। সবাই শুধু ওই সময় উপরওয়ালারে ডাকছে, জামালের বাবা মা আত্মীয় স্বজন সবাই উপরওয়ালারে ডাকছে। ইনফ্যাক্ট তাছাড়া কিছু করার ছিল না। এই জিনিসটায় অনেকগুলো ঘটনা ঘটলো, জামালের জীবন চিন্তাটা একটু বদলে গেল। জামাল যেটা জীবনের অসারতা, মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে আসলে না, এই যে জীবনে বড় চাওয়া, বড় কিছু করব, এই সব অ্যাম্বিশনের চেয়ে জীবনের বোঝাটা বেড়ে যায়, সেটা যে বয়সেই ফিরুক। একটা ছেলে যদি 6-7 বছরেও আপনি দেখেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, তার জীবন বোধ আপনি দেখবেন অনেক 60 বছর বয়সী মানুষের চেয়ে অন্যরকম, অনেক ম্যাচিউর জীবন বোধ হয়ে যায়। ফলে জামাল ওই সময় এসে তার বাবার কথাটা খুব উপলব্ধি করতে পারলো। তার বাবা খুব ছোটবেলা থেকে তারা বারবার বলে যে তুমি বাংলাদেশে যাও, বড় হলে বাংলাদেশে যাও, ন্যাশনাল টিমের হয়ে তুমি বাংলাদেশের হয়ে খেলো, এখানে যা খুশি কর। যদিও ওর মা পছন্দ করতেন না ওর বাংলাদেশে আসার ব্যাপারটা। এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে, হ্যাঁ, ওর ফুটবলে এটা খুব প্রভাব পড়লো। ওর যে ওখান থেকে এনার্জি ফিরে পাওয়া, আগের ফিটনেস ফিরে পাওয়া, অনেক কষ্ট করছে, ওজন কমাইছে, ওজন গেইন করে ফেলছিল ওই সময়টায়। ওকে ওখানকার প্রধান যে কোচ কোপেনহেগেনের, তিনি নিজে প্রচুর সাপোর্ট দিচ্ছেন। স্টিল জামাল খুব অম্লান বদনে এটা স্বীকার করে যে কোপেনহেগেন মূল দলে যাওয়া বা ডেনমার্কের স্বপ্ন দেখা, এটার জন্য যে কোয়ালিটি থাকা দরকার, ওই কোমা থেকে ফেরার পরে সে সেটা ধরে রাখতে পারে না। ধরে রাখতে পারলেও জামালের ততদিনই জীবন দর্শন বদলে গেছে। যেহেতু জামালের বাবা ওকে ওই ছোটবেলা থেকেই বলেন যে জামাল, মূল ব্যাপারটা কিন্তু বাংলাদেশ, মূল ব্যাপারটা কিন্তু বাংলাদেশ, আমরা কিন্তু ডেনমার্কের ডেনিশ না, তোমার খেলতে হবে বাংলাদেশের হয়ে। এই জিনিসটা জামালকে খুব নাড়ানো শুরু করলো ওই ঘটনার পরে, যে আমি তো জীবন মৃত্যু দেখে ফেলছি, তো কয়েনের দুই সাইডে দেখে ফেলছি, আমার তাহলে এখন তো দেশ, মা, পরিবার, বাবা, এছাড়া আর কিছু নাই, আমার তো কিছুর পিছনে ছোটার নাই। ও 2011 সালে ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে আসলো। তখনও কিন্তু আপনারা জানেন 2-3 বছর আগে পর্যন্ত আমাদের বিদেশে থাকা ফুটবলারদের ব্যাপারে আমরা খুব নাক চেটকানো একটা ব্যাপার ছিল। এই হামজাকে নিয়ে আজ থেকে 5-6 বছর আগে থেকে চিল্লাপাল্লা করে আমাদের ভক্তরা
কিন্তু আমাদের ফেডারেশন তো সেরকম উদ্যোগ নেয় নাই। এর ভিতরে অনেক খেলোয়াড় কাছে এসে চলে গেছে, মানে এ আসছে, তাদের প্রপারলি হ্যান্ডেল করা হয় নাই, তাদের আমরা মিস করছি। সবার নাম আমি মনেও করতে পারি না, ভালো ভালো খেলোয়াড়। তার মধ্যে জামালও সম্ভবত মিস করতো। জামালকেও কেউ ওয়েলকাম করে নাই, কিচ্ছু নাই এখানে আসার পরে। এবং মানে আমি একজন মিডিয়া কর্মী হিসেবে বলি যে আমাদেরও দায় ছিল, আমরাও ব্যাপারটারে ওয়েলকাম করি নাই। 2011-তে যখন সে আসছিল, এটা নিয়ে পজিটিভ কোনো হইচই তো দূরে থাকে, অনেকে ঠাট্টা মশকরাও করছে। ফুটবল অঙ্গনে এটা একটা তামাশার ব্যাপার হয়েছে। তখনও পর্যন্ত আমরা কল্পনাও করতে পারি না যে বিদেশ থেকে আসা একজন বাংলাদেশি সে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলবে। আমরা তো এই গ্লোবাল কনসেপ্টটাই এখনো বুঝতেছি না, এখনো আমাদের অনেকে বুঝতেছে না, একটু সিনিয়র যারা একটু ট্র্যাডিশনাল ছাড়া এখনো বুঝতেছে না যে ফ্রান্স কেমনে বিশ্বকাপ খেলে, যে অমুক দল কেমনে বিশ্বকাপ খেলে, আজকে আমেরিকা কেমনে ক্রিকেট খেলার প্ল্যান করতেছে বা ক্রিকেটে আসতেছে, এই যে বাংলাদেশটা সিরিজ হারায় দিল, আরব আমিরাত কেমনে খেলতেছে। সবাই তো এখানেই জন্ম নেওয়া, এখানেই বড় হয়ে ওঠা। আরে ভাই, তাহলে তো আর্জেন্টিনাও টিম নামাইতে পারবে না। আর্জেন্টিনার খেলোয়াড়রাও তো বেশিরভাগ আজকাল, আগে তো ছিল যে আর্জেন্টিনায় জন্ম নেওয়া ইউরোপে বড় হওয়া, এখন তো এই যে গার্নাচোদের যে জেনারেশনটা, ওরা জন্মও নিচ্ছে স্পেনে বা ইংল্যান্ডে, আর্জেন্টিনার বাবা মার ঘরে, ওরা আর্জেন্টিনার হয়ে খেলতেছে। দুদিন পরে আর মাত্র 5টা বছর যেতে দেন, আর্জেন্টিনা ব্রাজিলের ন্যাশনাল টিম এদের দিয়েই ভরে যাবে। কারণ আর্জেন্টিনার সম্ভ্রান্ত পরিবারগুলো তো এখন আর ওখানে থাকতেছে না, তারা ভালো জীবনের আশায় ইউরোপে চলে যাচ্ছে, ফলে বাচ্চাটা ওখানেই জন্মাচ্ছে। এই যে গ্লোবাল স্পোর্টসের বাস্তবতা, আপনি আমার একটা জিনিস বলেন, এই যে আমেরিকা প্রতি বছর অলিম্পিকে এতগুলো করে পদক জেতে, এটা কাদের দিয়ে জেতে? এই জ্যামাইকানদের দিয়ে অ্যাথলেটিক্স জেতে, এই ইয়েদের দিয়ে, কোরিয়ানদের দিয়ে আর্চারি জেতে, এই ইথিওপিয়ানদের দিয়ে দূরপাল্লার দৌড় জেতে, আমেরিকানদের দিয়ে কিছু জেতে? আমেরিকান কয়টা? আমি তো খুঁজে দেখি মাইকেল ফেলপস ছাড়া গত কয়েক দশকে ওদের রিয়েল আমেরিকান কেউ এসে আর সত্যিকারের পদক জিতছে এরকম না। রিয়েল আমেরিকান বলে আসলে কিছু নাই, যাই হোক সেটা পরে অন্য জায়গার আলোচনা। এইটাই এখন পৃথিবীর বাস্তবতা, গ্লোবাল রিয়েলিটি হচ্ছে এটা। কিন্তু সেই রিয়েলিটি আজকেই আমরা বুঝি না, 2011 সালে বোঝা তো প্রশ্নই আসে না। ফলে জামাল খুব বাজে একটা ওয়েলকাম পাইছিল এখানে। একই সঙ্গে ওর জন্য যেটা কঠিন ছিল, ডেনমার্ক ইউরোপের একটা দেশ, ঠান্ডা, কোয়াইট, দূষণমুক্ত একটা দেশ, ওখানে খাবারে এরকম মশলা নাই, ভাত খেতে হয় না। ও এখানে আসলো, যদিও ওর বাসায় কিছু বাঙালি কালচার আছে, ওইগুলোর ভিতরে ছিল না। ও এখানে আসলো বাবার উৎসাহে এবং ওই যে জীবনবোধ বদলে যাওয়ায়। আসার পরে ও দেখলো যে একদিকে মানুষের ভিতরে কোনো ওয়েলকাম নাই, ওয়েদার এরকম ভয়াবহ, সেটা গরমকাল ছিল, আমার স্টিল মনে আছে, ভয়াবহ গরম ছিল। ও যেদিন ট্রায়াল, সম্ভবত ওই দিন মাঠে একাধিকবার বমি করছে, শুধুমাত্র ওয়েদার নিতে না পারে, দৌড়াইতে পারতেছে না, এই ওয়েদারে শ্বাস নিতে পারতেছে না ঠিক মতো, ছেলেটায় প্রচন্ড দূষণে। ওই সময়টা কি দূষণ হয় ভয়াবহ ঢাকায়, মানে ও না পেরে চলে গেল। ওকে যে কেউ বলবে যে বাবা 5টা দিন এখানকার সঙ্গে মানায় নাও, তারপর আবার ট্রায়াল নিব, কেউ করে নাই, ও চলে গেল। একটা আমাদের সৌভাগ্য যে ওই সময় আমরা একজন কোচ পাইছিলাম, লুডভিগ ডি ক্রুইফ। আমি আজও মনে করি বাংলাদেশে আমরা যতগুলো ভালো কোচ পাইছি, মানে যারা বাংলাদেশকে নিয়ে একটা স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে অন্য স্তরে নিয়ে যেতে চাইছেন, তার মধ্যে ডি ক্রুইফ একজন। ডি ক্রুইফকে আমরা প্রপার সম্মান, আমরা তো বাংলাদেশের জন্য যে যখন করতে চাইছে তাকে অসম্মান করছি, প্রপার সম্মান দিতে পারি নাই, যতদিন তাকে রাখা উচিত ছিল সেটা রাখতে পারি নাই। আমি আজও মনে করি ডি ক্রুইফ যদি অ্যাক্টিভ থাকেন, কোনো ক্লাবের সঙ্গে থাকেন, আমি জানি না উনি কোথায় আছেন, কৃষ্ণাঙ্গ মানুষটা, কি মায়াময় চেহারা ছিল, এবং বাংলাদেশের প্রতিটা বিষয় নিয়ে, ফুটবলের প্রতিটা বিষয় নিয়ে এই লোকটার খুব আগ্রহ ছিল। এই সিলেটে একাডেমি করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, প্রবাসী খেলোয়াড়দের আনতে হবে। এই লোক নিজে আবার জামালের সঙ্গে যোগাযোগ করলো যে বাবা তোমার লেভেল তো আমি দেখছি, তুমি তো ডেনমার্কে খেলো, কোপেনহেগেনে, তুমি আরেকবার আসো। আসার পরে আসলে গল্পটা বদলে গেল। ও এখানে শেখ জামালে বোধহয় প্রথম খেলা শুরু করলো, এবং শেখ জামালে খুব দ্রুত ট্রফি জিতলো এবং মানায় নিল। ও পরে ইন্টারভিউতে বলছে যে ওর যে কি কষ্ট হয়েছে এই ওয়েদারে মানায় নিতে, সবচেয়ে বেশি কষ্ট হয়েছে নাকি মশলা দেওয়া খাবার খাইতে। যদিও সে বাংলাদেশে তখন সবচেয়ে দামি ফুটবলার, স্টিল বাংলাদেশের সবচেয়ে দামি ফুটবলার ডেনমার্কের একটা ছেলের কাছে আর কয় টাকা, ওইটা দিয়ে তো সে তার মতো জীবনযাপন করতে পারে না। ফলে ক্লাবের ওই যে খাওয়া দাওয়া এগুলা খায়, তার রোজ পেটে গোলমাল হয়, রোজ বমি করতে হয়। স্টিল ডি ক্রুইফ তাকে ওই মোটিভেশনটা দিয়ে যাচ্ছিলেন যে তোমার সামনে একটা বিরাট জগৎ, তোমার সামনে একটা বিরাট জগৎ, তুমি বাংলাদেশের, বাংলাদেশ তোমার। এবং ওর কিন্তু আগে বাংলাদেশ ন্যাশনাল টিমে অভিষেক হলো, পরে যুব দলে অভিষেক হলো। এবং এই কাজটা জামাল অসাধারণভাবে করছে, যে ট্রানজিশনটা,
সে বললাম না আক্ষরিক অর্থে স্যাক্রিফাইস করছে, জীবনে একটা অংশ স্যাক্রিফাইস করছে। এই যে কমফোর্ট জোন ছেড়ে বেরোয় আসা, খাদ্যাভ্যাস চেঞ্জ করা, ওর আজও ভাত খেতে কষ্ট হয়। এর মাঝেও কোথায় বলতেছিল যে ওর আজও ভাত খেতে কষ্ট হয়। ওর সঙ্গে আমি কথা বলছি, ওর বাংলা বলে এত কষ্ট করে, কিন্তু চেষ্টা করে ইংরেজি না বলার। বাঙালি কাউকে কারোর সঙ্গে কথা বলতে গেলে বাংলায় কথা বলার চেষ্টা করে, সেটা কষ্ট করে বলে, সবকিছু কষ্ট করে করে, এখনো পর্যন্ত কষ্ট করে মশলার খাবার খায়, অনেক কিছু করে, কিন্তু কখনো নিজে যে বাংলাদেশি না, কারোর সঙ্গে আলাদা হয়ে যাব, ওই জিনিসটা করে নাই। ও বাংলাদেশকে টেনে নিয়ে গেছে। দেখেন 2015 পর্যন্ত ও ছিল বাংলাদেশ দলে অতিথি শিল্পীর মতো। ডেনমার্ক থেকে আসতো, কোপেনহেগেন থেকে আসতো, এসে কোনো ক্রমে খেলে বা লিগের ম্যাচগুলো খেলে পালায় যেত। বলছে একটা ইন্টারভিউতে, ডেলি স্টারকে দেওয়া একটা ইন্টারভিউতে দেখতেছিলাম যে আমার তো এখানে কেউ নাই, এখানে বন্ধু বান্ধব নাই, কারোর সঙ্গে মিশতে পারি না। আজও পর্যন্ত জামালের ওই জিনিসটা খুব বেশি হয় নাই, এখানে খুব বেশি বন্ধু তৈরি হয় নাই। এটা একটা বড় কারণ আমরা ওয়েলকামিং না। জামালের মতো ছেলের যদি বন্ধু না হয়, এই জায়গাটা আমি খুব মিস করি। ফুটবল মাঠে নিয়মিত গেলে হয়তো বন্ধুত্ব হয়ে যেত। যাই হোক, জামালকে বারবার চলে যেতে হয়েছে। 2015-তে একটা ঘটনা ঘটলো। আমরা ওই যে ভুটানের বিপক্ষে হারার পরে ফুটবল থেকে বেশ কিছুদিন বাইরে থাকলাম, তারপরে আমরা আবার রিটার্ন করলাম। দেখেন তারপর থেকে কিন্তু আমাদের ফুটবলে একটা পট পরিবর্তন শুরু হয়েছে। এই পট পরিবর্তনটার নায়ক যদি কাউকে বলতে হয়, সেটা জামাল। এরপর থেকে সে 2018-তে বোধহয় ক্যাপ্টেন হলো, তার আগেই সে আসলে ক্যাপ্টেন্সি করতেছে টিমের। সেটা কিরকম, টিমটাকে গোছাচ্ছে নানাভাবে, এই বাচ্চা ছেলে পেলেদের নিয়ে, তরুণ তরুণ খেলোয়াড়দের নিয়ে, এবং খেলায় অনেক ধরনের চেঞ্জ আছে। যেমন ডি ক্রুয়েফ একটা জিনিস করতেন, ডি ক্রুয়েফ দারুণ পজিশনাল ফুটবল খেলতেন, আমার স্টিল মনে আছে, দারুণ পজিশনাল ফুটবল খেলতেন, যত বেশি সম্ভব বল নিজেদের পায়ে রাখা, এবং ওই জায়গাটায় জামাল ছিল অনেকটা প্লে মেকার। মানে জামাল খেলে আসছে ডিফেন্সিভ মিডফিল্ডে, এখানেও তাকে ডিফেন্সিভ মিডফিল্ডে মানে একটু পেছাই খেলতেছে, কিন্তু জামাল আসলে প্লে মেকার হয়ে উঠলো কার্যত। এবং এখানে 2019 সালে একটা ঘটনা ঘটলো, খুব সিম্বলিক ছিল, যেখান থেকে বাংলাদেশ আসলে একটু একটু করে ওঠা শুরু করলো। আজকে যদি কেউ মনে করেন যে আজকে হুট করে আমরা এরকম উঠে গেছি, তা না, এই জায়গাটায় আসতে হচ্ছে আমাদেরকে, এবং সেটা জামাল একটা রূপকার। 2019 সালে এটা ইন্ডিয়াতে, কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে বোধহয় আমরা সুনীল ছেত্রীর ইন্ডিয়া দলের বিপক্ষে লিড নিয়ে নিয়েছিলাম জামালের এক সেট পিস থেকে। কি যেন গোল করছিল মনে নাই, কিন্তু জামালের সেট পিস ছিল, জামালের ফ্রি কিক ছিল। এই সে সেট পিসের বস, সেট পিসের বস। এই যে দেখলেন লাস্ট কর্নার কিক থেকে কি সুন্দর হামজারে দিয়ে গোল করালো, এই জিনিসটা সে করে আসতেছে। এবং এই সবচেয়ে বড় ব্যাপার কি দেখেন, এতদিন ধরে দলটারে সামলাইছে, ও তো এই দলটার অবিসংবাদিত ক্যাপ্টেন, একদম জানেত্তি যেরকম ইন্টারের ক্যাপ্টেন, একই রকম ও আমাদের ক্যাপ্টেন, এল কাপিতান। ওরে সবাই ওই জায়গাটায় দেখে, টুকটাক দ্বিমত থাকে, সেটা সব জায়গায় থাকে। কিন্তু আজকে দেখেন, ওর জায়গায় আপনি বা আমি থাকলে কি মনে করতাম, যে আমাদের সিংহাসন টলে গেল। এতদিন পর্যন্ত এই দলে আমি ছিলাম সুপার হিরো, আমি ছিলাম সুপারস্টার, একমাত্র সুপারস্টার আমি, জামাল ভুঁইয়া। আমাকে লা লিগা কর্তৃপক্ষ ডেকে নিয়ে যায় লা লিগার সব স্ট্রাকচার দেখাইতে, আমার মতামত নাই, জামাল ভুঁইয়ার মতামত নাই যে লা লিগা সব ঠিক চলতেছে তো। লা লিগায় ধারাভাষ্য দিতে ডেকে নিয়ে যায়, আজকে কত বছর ধরে ওরে ধারাভাষ্য দিতে নিয়ে যাচ্ছে। বার্সেলোনার ম্যাচে ধারাভাষ্য দেয়, কত গুরুত্বপূর্ণ ফিগার সে, ইন্টারন্যাশনালি সে খুব গুরুত্বপূর্ণ ফিগার। আর্জেন্টিনায় যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসে, কলকাতা মোহামেডানের হয়ে খেলছে সে। এই যুগে সে তো বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় স্টার, এই হামজারা পা রাখার আগে। যে মুহূর্তে হামজার আসাটা কনফার্ম হচ্ছে, ওর জায়গায় আপনি থাকলে কি করতেন, আমি থাকলে কি করতাম, বাংলাদেশের অনেক ফুটবলার কি করতেছে, সবাই দেখতেছে আমার সিংহাসন টলেও গেছে। যারা জামালের আশেপাশেও না, যাদের হামজার দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, তারাও পর্যন্ত ভয় পাচ্ছে। এমনকি গোলকিপার, না আমি মিতুল বা জিকোর কথা বলতেছি না, হয়তো কেউ একজন গোলকিপিং পজিশনে খেলে, সেও ভাবতেছে হামজা এসে আমার জায়গা নিয়ে নেবে। সেখানে সত্যিকার অর্থে হামজা যার জায়গাটা নিচ্ছে, হামজা তো আলটিমেটলি এই দলের সুপারস্টার হয়ে গেল। ক্যাপ্টেন্স ব্যান্ড হয়তো জামালের কাছ থেকে মিতুলে যায়, এখনো হামজার হাতে যায় নাই, কিন্তু আমার মনে হয় খুব দ্রুত এটা হামজার হাতে চলে যাবে। যখন জামাল রিটায়ার করে ফেলবে, তখন এটা হামজার হাতে চলে যাবে। কিন্তু ওই সব ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমি দলে যে সবচেয়ে গুরুত্বটা পাইতাম, আমি যে বাংলাদেশের পোস্টার বয় ছিলাম, সেই জিনিসটা তো থাকতেছি না। সেই জিনিসটা দেওয়ার জন্য ছেলেপেলেরা চলে আসতেছে, হামজা আসতেছে, সমিত সোম আসতেছে, কিউবা আসতেছে। আজকে তাইলে আমার উচিত কি, ওদের ঠেলে রাখা, ওরা যাতে আসতে না পারে। কিন্তু জামাল কি করলো, জামাল প্রথম প্রেস কনফারেন্সেই হামজা আসার পরে বললো যে আমরা লিওনেল মেসিরে পেয়ে গেছি, বাংলাদেশের লিওনেল মেসি হচ্ছে হামজা। এবং জামাল যে সুন্দর সুন্দর ছবি তুলছে হামজার সঙ্গে, মানে প্রত্যেকটা দেখে মনে হয়েছে হারানো ভাই ফিরে পাইছে।
এটা জামাল সবার সঙ্গেই করে, একজন সাংবাদিকের সঙ্গে বা একজন ভক্তর সঙ্গে, সবার সঙ্গে জামাল এই জিনিসটা করে। খুব হেসে হেসে কথা বলে, খুব মিশে কথা বলে। সেটা যে হামজার সাথে করবে এটা কিন্তু আমাদের জন্য কল্পনাতীত ছিল। অন্তত আমাদের মিডল ক্লাস বাঙালি মেন্টালিটিতে এটা যায় না। আমরা ধরে নিতাম এক্ষেত্রে যে শত্রুতা করবো, আমরা পরস্পরের মুখ দেখবো না, আমরা সাকিব তামিম হয়ে যাব, আমরা জামাল হামজা মুখোমুখি হয়ে যাব, আমরা পাশাপাশি থাকবো না। কিন্তু তারা পাশাপাশি চলে আসছে এবং হামজাও যেভাবে জামালের নেতৃত্বটা মেনে নিচ্ছে, জামালকে সে যেভাবে নিজের বড় ভাই হিসেবে মেনে নিচ্ছে, এটা আমার খুব বিউটিফুল লাগছে। দেখেন কালকে দুটো গোলের পরেই সেলিব্রেশনে আমার কতগুলো জিনিস এটা আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে আমরা কিভাবে সেলিব্রেট করি। হামজা গোলটা করে আঙ্গুল উঁচু করে দৌড়ায় গেল জামালের দিকে, ওর সেট পিস থেকে গোল করছে, ওর ক্যাপ্টেনের দিকেই যাবে। এরপরে এই কে বিদেশ থেকে আসছে কে দেশ থেকে আসছে আর আপনি মিলাইতে পারবেন না। সোহেল রানা এসে এদের জড়ায় ধরতেছে, ই করতেছে। এই যে সবাই মিলে সেলিব্রেশন করতে পারা, এই জিনিসটা বোঝায় যে ওরা টিম হয়ে উঠতেছে। এই জিনিসটা ধরে রাখাটা খুব জরুরি, যেন কোনোভাবেই আমরা এখান থেকে বাইরে থেকে কোনো ইন্ধন না দেই, ওরা যেন ভাগাভাগি না হয়। সেই কৃতিত্বটা জামালকে দিতে হবে। আজকে টিম যদি ইউনাইটেড থাকে, এই টিম 2015 থেকে শুরু করে, জামাল আসছে অবশ্য 14তে, কিন্তু 2015তে শুরু করে আজকে 2025, এই 10 বছর ধরে বাংলাদেশ টিমকে ইউনাইটেড রাখা এবং বাংলাদেশ টিমকে পরবর্তী প্রজন্ম মানে হামজাদের হাতে তুলে দেওয়া এবং তারপরেও জিনিসটাকে ইউনাইটেড রাখা, এই পুরো কৃতিত্ব আমাদের জামালের। জামালের মধ্যে অনেক কিছু করছে, অনেক কিছু অর্জন করছে। জামালকে আমরা টুকটাক অসম্মানও করছি। আমরা বাংলাদেশ তো অসম্মান করার ওস্তাদ সবকিছুতে। এই দেশে এমি মার্টিনেজ আসে, এই দেশে অমুক আসে তমুক আসে, জামালকে তাদের সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করতে হয়, তারপরে জামাল দেখা করতে পারে না, যেখানে তাকে ইন্টারন্যাশনাল ফিগাররা খোঁজে। আমরা এখানে একবার এই যে এমি মার্টিনেজ আসলো একটা বিদেশি সংস্থার সহায়তায়, জিনিসটা হঠাৎ মনে পড়ে গেল। আমাদের ফুটবল ফেডারেশন চাইলে ওখানে একটা প্রোগ্রাম করতে পারতো, ওই প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলতে পারতো। সেখানে আমাদের ক্যাপ্টেন থাকতো, আমাদের বড় তারকারা থাকতো, আমাদের কয়েকজন ফুটবল সাংবাদিক থাকতো। কি সুন্দর একটা ব্যাপার হতো। কিচ্ছু হলো না, ব্যাপারটা নিয়ে বরং একটা বাজে সিনারি হলো। এই জিনিসটা নিয়মিত হয়। জামালকে যে সম্মান আমাদের দেওয়ার দরকার ছিল এতদিন, এই 10 বছর দিতে পারি নাই, কিন্তু এখন হাই টাইম। এখন জামালকে প্রতি মুহূর্তে আমাদের এই সম্মানিত করতে হবে এবং আমাদের ভুললে চলবে না যে জামাল আমাদের কে। আজকে যখন আমাদের দেশের ফুটবল আবার জেগে উঠতেছে, তখন আমাদের বারবার বলতে হবে যে এল কাপিতানো, তুমি আমাদেরকে এখানে নিয়ে আসছো। জামালের জন্য শুভেচ্ছা থাকলো, হামজার জন্য শুভেচ্ছা থাকলো, এবং জামালের এই নেতৃত্ব আমাদেরকে যতদিন সম্ভব, যতটুকু সম্ভব ততটুকু আরো সামনে এগিয়ে নিয়ে যাক। সবাই ভালো থাকবেন।